দেখো আমরা হেডলাইন দিয়ে হচ্ছে মহাকর্ষণ। হেডলাইন দাও মহাকর্ষণ, মহাকর্ষ এবং অভিকর্ষ। আমরা হেডলাইন দিলাম মহাকর্ষ এবং অভিকর্ষ। হেডলাইনের নিচে কথা হচ্ছে মহাকর্ষ বল আর অভিকর্ষ বল বলতে আমরা কি বুঝি, যে মহাকর্ষ বল কাকে বলে আর অভিকর্ষ বল কাকে বলে। এটা বলতে হচ্ছে আমরা এরকম বুঝি, এই মনে করো হচ্ছে আমরা ধরলাম এটা পৃথিবী, ই আর্থ পৃথিবী, এটা ধরলাম মনে করো সান সূর্য, এটা ধরলাম এর মন চাঁদ। আমরা বুঝার জন্য এরকম ধরে নিলাম যে তুমি আকার আকৃতি চিন্তা করো না, স্যার এটা সূর্য তো আকারে বড় হওয়া উচিত, এগুলো বাদ, আমরা ধরে নিলাম। আমি বুঝে না বুঝে পড়ি দেখো ফুল বোর্ড আসছে, পুরো বোর্ড আসছে। দেখো এখন এখানে হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলকে আমরা কি বলি, মহাকর্ষ বল। যেমন এদের মধ্যবর্তী যে আকর্ষণ, এটা কি বল, মহাকর্ষ বল। এদের মধ্যবর্তী আকর্ষণ, এটাও কি বল, মহাকর্ষ বল। এদের মধ্যবর্তী আকর্ষণ, সেটা কি বল, এটাও। যেমন এই যে কলম আর ডাস্টারের মধ্যে আকর্ষণ, এটাও মহাকর্ষ বল। যে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু কণার মধ্যে আকর্ষণকে আমরা কি বলি, মহাকর্ষ। এখন এই দুইটার মধ্যে যদি যে কোনো একটা ফিক্সড থাকে, যেমন আমরা বললাম পৃথিবী ফাঁকাই লাগবে, আর অন্য যে কোনো একটা বস্তু সে যেই হোক, মানে পৃথিবী এবং অন্য যে কোনো আরেকটা বস্তুর মধ্যবর্তী যে আকর্ষণ বল, যেমন মনে করো হচ্ছে এই পৃথিবী আর এখানে কি আছে চাঁদ, এদের মধ্যবর্তী আকর্ষণ বলটাকে আমরা এটাকে কি বলতে পারি, অভিকর্ষ বল। এটাও অভিকর্ষ বল বলা যায়। আর উপরেরটা বলতে পারবা না, কারণ এটার মধ্যে কি নাই, পৃথিবী নাই। মানে দুইটা বস্তুর যে কোনো একটা যদি পৃথিবী হয়, তখন ওইটাকে আবার কি বলা যাবে, অভিকর্ষও বলা যাবে। বুঝছি আমরা? তো আগে হচ্ছে তুমি এটা আঁকো, ওই হেডলাইনের নিচে এটা আঁকো। হেডলাইনের নিচে চিত্র আঁকো। ঠিক করো কোন দিকে নিলে, ঘুরাই না, ঠিক আছে। হেডলাইন দিয়ে উঠাও। কষ্ট হইলো দেখা তো যায় না। দেখি কোরবানি বন্ধের জায়গায় আলো বাড়াই দিব না, লাইট লাগাই দিব। হলে এটার নিচে একটা চিহ্ন দিয়ে লেখো, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যবর্তী, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বলের মানকে, ক্রিয়াশীল আকর্ষণ বলের মানকে মহাকর্ষ বল বলে। আকর্ষণ বলের মানকে মহাকর্ষ বল বলে। মহাকর্ষ বল মানে হচ্ছে মহাকর্ষ বল। আকর্ষণ বলের মানকে মহাকর্ষ বল। আকর্ষণ বলের মানকে মহাকর্ষ বল। লিখছো? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মানকে মহাকর্ষ বল।
এরপরে লেখা হচ্ছে এরকম আরেকটা চিহ্ন দিয়ে লেখো পৃথিবী এবং অপর একটি বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল বলকে অভিকর্ষ বল বলে। মানে কি বুঝছো তো, যে পৃথিবী থাকলে অভিকর্ষ, মহাকর্ষ তো হবেই। তার মানে আমরা কি বলতে পারি, সকল অভিকর্ষই কি বল, মহাকর্ষ বল। বাট সকল মহাকর্ষ কি না, অভিকর্ষ নয়। যে ছোটবেলায় পড়ছো যে সকল রাসূলই নবী, সকল নবী রাসূল নয়। আবার অনেকে এরকম পড়ছো যে সকল খারি খারক, সকল খারক খান নয়। হ্যাঁ, সকল, এরপর হচ্ছে এরকম আমরা বলতে পারি যে সকল ছাত্রই পাত্র, সকল পাত্র ছাত্র নয়। তো দেখো, হ্যাঁ, কারণ কখনো কখনো তোমরা বিয়ে শাদী করবো না, তখন তোমরা পাত্র হবে, তোমরা তো একসময় ছাত্র ছিল। কিন্তু যে গার্মেন্টসে চাকরি করে, মানে জীবনে স্কুলেই যায় না, সেটা কখনোই ছাত্র ছিল না, আবার পাত্র তো হয়েছে। নিশ্চয় ছেড়ে দিন। দেখো, তো এখন এটার নিচে আমরা দুটো কোশ্চেন লিখি। কোশ্চেন নাম্বার 1, 1 নম্বর দিয়ে লেখো অভিকর্ষ এবং মহাকর্ষ বল বলতে কি বুঝো ব্যাখ্যা করো। অভিকর্ষ এবং মহাকর্ষ বল বলতে কি বুঝো ব্যাখ্যা করো। অভিকর্ষ এবং মহাকর্ষ বল বলতে কি বুঝো ব্যাখ্যা করো। অভিকর্ষ এবং মহাকর্ষ বল বলতে কি বুঝো ব্যাখ্যা করো। 2 নাম্বার দিয়ে লেখো অভিকর্ষ এবং মহাকর্ষ বলের মধ্যে পার্থক্য লিখো। অভিকর্ষ এবং মহাকর্ষ বলের মধ্যে পার্থক্য লিখো। 3 নাম্বার দিয়ে লেখো সকল অভিকর্ষই মহাকর্ষ। সকল অভিকর্ষই মহাকর্ষ। সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ বল নয় কেন। কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ বল নয় কেন। কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ বল নয় কেন। সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয় কেন। বুঝছি আমরা, সকল অভিকর্ষই মহাকর্ষ, সকল মহাকর্ষ অভিকর্ষ বল নয় কেন। দুইটা সংজ্ঞা লিখবা, এই জিনিসগুলো দিয়ে ব্যাখ্যা করে দিবে। পারবো না আমরা? পারবো। এখন নিউটনের বিখ্যাত সেই আপেল পড়ার সূত্র, হ্যাঁ, ছোটবেলায় ক্লাস 8 মনে হয় ছিল, নিউটনের মহাকর্ষ সূত্র। এই আপেল পড়া নিয়ে একটা ওয়েব সিরিজও আছে, হ্যাঁ, তুমি দেখো, মজা আছে। হ্যাঁ, নিউটনের কাহিনী নিয়ে, নাম হচ্ছে আইজ্যাক নিউটন। সুন্দর, মানে আমি সব পর্বই দেখছি, মজা আছে। দেখো, সাধারণত আপেল গাছ লাগাই বসে থেকে, কাহিনীও সুন্দর, দেখো। তো আমরা হচ্ছে হেডলাইন দেই নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র আমরা হেডলাইন দিচ্ছি নিউটনের মহাকর্ষ সূত্র। তো এটার ক্ষেত্রে কি হবে, এই হচ্ছে দুইটা বস্তু ধরি আমরা, এই বস্তু এটা ধরলাম বি বস্তু, আগে বুঝো, এটার ভর ধরলাম m1, এটার ভর আমরা কি ধরলাম m2। মহাবিশ্বে আমরা দুইটা বস্তু ধরলাম, একটা m1 একটা m2। তো এখন এদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম হচ্ছে আমরা d। এই বস্তু দুটো তো পরস্পরকে আকর্ষণ করে নাকি, এই আকর্ষণ বল হচ্ছে F। তো F মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যবর্তী আকর্ষণ বল এদের ভরের গুণফলের সমানুপাতিক। দেখো মনে পড়ে কিনা কিছু, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। মানে কি দেখে, এই বলের মানে সমানুপাতিক, ভর যত বেশি হবে ভরের গুণফলের সমানুপাতিক। স্বাভাবিক, বস্তু হালকা হলে আকর্ষণও কি হবে, হালকা হবে। যেমন তুমি দেখো উপর থেকে কাগজ ছেড়ে দাও আর তুমি লাভ দাও, কি আগে এসে পড়ো পৃথিবীতে? তুমি আগে এসে পড়ো, কারণ কি তোমার ভর বেশি, এখানে আকর্ষণ বেশি। ভর বেশি হলে আকর্ষণ কি হবে, বেশি হবে। আবার দূরত্ব বেশি হলে কি হয়, আকর্ষণ কমে যায়। কারণ তুমি দেখো যে আমরা বাংলায় প্রবাদ বাক্যই জানি যে চোখের আড়াল তো মনের আড়াল, আমরা জানি। হ্যাঁ, যত দূরে সরে যায় তত আমরা ভুলে যাই। যেমন দেখবা কারো কোনো রিলেটিভ মারা গেলে 2, 4, 5 দিন, 6 মাস, 7 মাস, 1 বছর পর ভুলেই যায়, মনেই থাকে না। প্রথম দিকে মনে হয় কেমনি ভুলবে। এর কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে যত দূরে চলে যায় আকর্ষণ কি হয় তোমার তত কমে গেছে। তো তার মানে কি, এই যে দূরত্বের এই বলের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সমানুপাতিক। যদি এটা হচ্ছে লব আর এটা হর, উল্টা হলে কি ব্যস্তানুপাতিক বলি আমরা। আবার এই বল এটা এমন হইতে পারতো এইখান থেকে ঘুরে এইখান থেকে এটা সারপ্রাইজ দিয়ে ক্লিয়ার করছে, এমন সারপ্রাইজ হবে না। বলের ক্রিয়া হবে কি, সোজা রেখা বরাবর, একদম সরণে, মানে শর্টকাট পথে। মানে এই বল এদের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করবে, বুঝছি আমরা? তো আমরা লিখি আগে সূত্রটা লিখি, লেখো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আবার লিখুন, দুইবার লিখুন কিন্তু। এবং এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। দেখো ভিডিওটা কেটে যায় কিনা। তো তখন কি আসবে আমরা যদি দেখি, দেখবেন বা এর সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি আসবে, ধ্রুবক ইনটু m1 m2/d², বা f ধ্রুবককে হচ্ছে g দিয়ে লেখা হয়, gm1 m2/d²। এটা সূত্র। এই gটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন ধ্রুবক। এখন কথা হচ্ছে নরমাল ধ্রুবক আর সার্বজনীন ধ্রুবকের মধ্যে পার্থক্য কি? নরমাল ধ্রুবক হচ্ছে যার মান অবস্থা ভেদে চেঞ্জ হইতে পারে। যেমন মনে করো আমরা বললাম পানির ঘনত্ব 1000, ফিক্সড ঘনত্ব। তুমি যেই সমুদ্র থেকে পানি নিয়ে আসছো, পানির ঘনত্ব হয়ে গেছে 1025। যেমন লোহার একটা ধ্রুবক আছে, তামায় গেলে আরেকটা ধ্রুবক পাই। বাট এটা কোনো এইখানে না, তুমি যে কোনো গ্রহে চলে যাও, এই জি এর মান কোনো চেঞ্জ হবে। মানে যার মান কোনো অবস্থা ভেদে বা পদার্থের জন্য কখনোই কি হবে না, পরিবর্তন ঘটে না। এই ধ্রুবকগুলো কোনো সার্বজনীন ধ্রুবক, মানে সবার জন্য ধ্রুবক। তো এখন এই ক্ষেত্রে এই জি এর মান হচ্ছে 6.673 10^11
নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক এর আরেক নাম হচ্ছে সার্বজনীন ধ্রুবক, মানে কি সব সময় ফিক্সড এর মান। উঠাও চিত্র সহগুলো উঠাও। চেষ্টা করো মহাকর্ষ আছে শেষ করে ফেলানো। কালকেও তো ক্লাস আছে, পরশু দিনও ক্লাস আছে। স্কুল তো বন্ধ, স্কুল চলবে। কালকে 4টায় আসো, তাহলে রেগুলার পড়া 4টায়। যারা সকালে আসতো তারাও 4টায় আসে, স্কুল তো বন্ধ। মঙ্গলবার কি কারো কোনো পড়া আছে? সকালে সকালে প্রাইভেট আছে মঙ্গলবার? হ্যাঁ, 10:30 থেকে কয়টা? কোন জায়গায়? 8:30 দিকে কেন যাও? আপাতত দিয়ে রাখি। তোমাদের পড়ার শিডিউল হচ্ছে সোমবার 4টা 1 ঘন্টা, মঙ্গলবার 9টা থেকে 11টা 2 ঘন্টা। তোমরা চাইলে কালকে সকাল 10টায় করতে পারো। হ্যাঁ, কালকে সকাল 10টায় পড়ো। পড়ো সকাল 10টায় করো। সকালে বৃষ্টি কম থাকে, বিকেল বৃষ্টি বেশি থাকে। সকাল 10টায় করো, কালকে সকাল 10টা। লেখি হচ্ছে লেখার পর এরপর হচ্ছে আমরা দেখি এটার নিচে মহাকর্ষীয় ধ্রুবক। অনেক সময় 1 মার্কসে আসে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে। ছোট করে হেডলাইন দাও। এই দিনগুলো যদি আসে আর তোমার না পড়াই আমি যাবো, তুমি পারবা কেন? যে কারণে মনে করো সময় বেশি লাগে। মহাকর্ষীয় ধ্রুবক বলতে আমরা কি বুঝি দেখাই। এখানে যেন লিখলাম F = G m1 m2 / d2। G = কি F d2 / km1। G = F d2 / km1। তো তখন এই G এর ইয়াটা বের করা হয় কিভাবে? দেখো, এই যে আমরা চিত্র যদি পাশে আঁকি, এটা ভর m1 = ধরলাম 1 কেজি, m2 = ধরলাম 1 কেজি, দূরত্ব d ধরলাম 1 মিটার। তখন এরা পরস্পরকে, মানে যদি এমন হয় যে কোনো ধ্রুবক বের করা মানেই আনুষঙ্গিক সবার মান কত ধরে 1। 1 কেজি ভরের যে এই দুটোর মান 1। 1 কেজি ভরের দুটো বস্তু পরস্পর হতে 1 মিটার দূরত্ব থেকে যে বলে একজন আরেকজনকে আকর্ষণ করে, সেই বলকে কি বলে? মহাকর্ষীয় ধ্রুবক। কারণ এগুলো সব বন্ধ হলে বাকি থাকে কি? শুধু F। ওই বলটাকে মহাকর্ষীয় ধ্রুবক। এবং ওই বলের মান কত নিউটন? এই বলের মান হচ্ছে 6.673 × 10⁻11 নিউটন। অনেক সময় বলে মহাকর্ষীয় ধ্রুবকের মান এত। এটা বলতে কি বুঝো? এটা বলতে আমরা এটাই বুঝি 1 কেজি ভরের দুটো বস্তু 1 মিটার দূরত্ব থেকে পরস্পরকে এত নিউটন বলে আকর্ষণ করে। বুঝছো আমার কথাগুলো? তো আমরা কি লিখবো দেখো, মহাকর্ষীয় ধ্রুবক। এটার ক্ষেত্রে তুমি আগে যে একটু উঠাও, ফার্স্টে চিত্র আঁকো, এরপর হচ্ছে 2 লাইন লেখো। একক কি? জি এর একক হচ্ছে
নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। মাত্রা কি? মাত্রা আসেন প্রায় অবজেক্টিভে মাত্রা দেয় মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। তখন আমরা ঝামেলায় পড়ি, মাত্রাটা দেখতে গেলে দেখো কিভাবে আসে, একক জানলেও পারা যায়। বলের মাত্রা কি ছিল? ml t ইনভার্স 2 বলের মাত্রা। এরপর হচ্ছে দূরত্ব স্কয়ার l স্কয়ার, এরপর হচ্ছে m ইনভার্স 2। তাহলে বাকি থাকে কি? দেখো সব মিলে m ইনভার্স 1 l কিউব t ইনভার্স 2। তো মাত্রা কি? m ইনভার্স 1 l কিউব t ইনভার্স 2, এটা হচ্ছে মাত্রা। বুঝছে কিভাবে আসছে? অনেক সময় l আগে দেয় t পরে দেয় অবজেক্টিভে, তোমার ভুল করানোর জন্য তোমার এই ধরনের জানা লাগবে। বুঝছেন তো? আগে পুরোটা লেখো, চিত্র আঁকো, এই দুই লাইন লেখো, এই দুই লাইন লেখো, তারপর কাকে বলে কি লিখতেছি। আমরা চাইছি এই চ্যাপ্টার সৃজনশীল সময় একদম শেষ করে ফেলতে, যাতে ঈদের পরে চ্যাপ্টার ধরা না লাগে। এখন আমাদের চেষ্টা। আর এরপরে হচ্ছে তোমার ওই ঈদের বন্ধে, মনে করো 4 তারিখ থেকে বন্ধ দেয়, 4 তারিখ থেকে 10 তারিখ 11 তারিখ বন্ধ, এই বন্ধের মধ্যে আরেক চ্যাপ্টার শেষ করে ফেলবো অনলাইনে। হ্যাঁ অনলাইনে 1 ঘন্টা করে মোবাইল নিয়ে বসবো। তোমাদের সিলেবাস অনেক বড়, আর কি করবো বলো? সিলেবাস বড় না তোমাদের? ফিজিক্সে একটা আছে, এরপর কেমিস্ট্রিতে একটা আছে, খোলার পর কোন পরীক্ষা? বুঝছো? তোমার ঈদের দিন আমি বাদ দিলাম, আগে প্রতিদিন 1 ঘন্টা তোমার বসতে সমস্যা কি? বা তুমি টাইমলি না বসো, আমি আপলোড করে দিব, তুমি দেখে নিবা, পারবো না? সিলেবাস তো বড়। আর আমি পারি কি জানো, স্যার বিকল্প হিসাবে অনেক কিছু না পড়ায়, যেমন এগুলো আমার দরকারই ছিল না, সূত্রটা লেখা দিলে অঙ্ক করা দিতে দিল, চ্যাপ্টার শেষ। তুমি তো বুঝবো না, কিন্তু পরে তো ঝামেলা তুমিই করবা, বুঝো না? ওরকম পরে মজাও পাই না, তো সত্যি কথা। লেখো, এটা লেখার পর এটা নিচে আমরা লিখি একক ভরের দুটি বস্তু কণা, একক ভরের দুটি বস্তু কণা। লেখো, একক ভরের দুটি বস্তু কণা একক দূরত্ব থেকে, একক ভরের দুটি বস্তু কণা একক দূরত্ব থেকে যে বলে পরস্পরকে আকর্ষণ করে, যে বলে পরস্পরকে আকর্ষণ করে, যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। এটা নিচে আরেকটা প্যারা লেখো, এটা প্যারা বা কোনো একটা চিহ্ন চিহ্ন দিয়ে লেখো। মহাকর্ষীয় ধ্রুবকের মান, মহাকর্ষীয় ধ্রুবকের মান এত বলতে বোঝায়। আমি এক্সট্রা ক্লাস দেই, আমার দরকার ছিল তোমার দুজন দেখশন পড়ানোর, আমি তো বাচ্চাদের রেস্ট করতে পারতাম। লেখো, মহাকর্ষীয় ধ্রুবকের মান এত বলতে বোঝায়, মহাকর্ষীয় ধ্রুবকের মান এত বলতে বোঝায়। কমা দিয়ে লিখবা, কত বুঝছো? এত বলতে যে এটাই বলতে বোঝায়, আমার এত লেখা রেখো না। এত বলতে বোঝায়, বুঝছো? 1 কেজি ভরের দুটি বস্তু, 1 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে, 1 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে এগুলো পরস্পরকে স্থাপন করলে এগুলো পরস্পরকে 6.673
এগুলো পরস্পরকে 6.673 into 10 to the power 11 নিউটন 6.673 into 10 to the power 11 নিউটন বলে আকর্ষণ করে। নিউটন বলে আকর্ষণ করে। এবার অঙ্ক লেখো ম্যাথ। হচ্ছে 4 কেজি এবং 6 কেজি ভরের 4 কেজি এবং 6 কেজি ভরের দুটি বস্তু পরস্পরকে 2 into 10 inverse 12 নিউটন পরস্পরকে 2 into 10 inverse 12 নিউটন বলে আকর্ষণ করলে 2 into 10 inverse 12 নিউটন বলে আকর্ষণ করলে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। 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 আমাদের সূত্র কি দেখো, এখানে কি কি দেয়া আছে সবই কিন্তু দেয়া। m1 এর মান 4 কেজি, m2 এর মান 6 কেজি, f এর মান কত 2 into 10 inverse 12 নিউটন, d এর মান বের করতে বলছে, বের করতে পারবো? আমরা জানি f equal to k g m1 m2 by k d স্কয়ার। g পাশে লেখা আর উপরে লেখা কি একই কথা না? এরপর আমরা বের করব d বা d স্কয়ার is equal to g m1 m2 by f বা d সমান সমান রুট ওভার g m1 m2 by f। মান বসাও, d is equal to খালি ঘর এই হচ্ছে মিটার। খালি ঘরে কত আসবে তোমরা জানো? সুমাইয়া কই তোমাদের বাড়িতে? তোমাদেরকে অ্যাবসেন্টকে মোনায়েম বাড়ি, সাবা বাড়ি, এরপর হচ্ছে ঈশান বাড়ি, আর এই তো সাক্ষী আছে আরাফাত বাসায়। আর বাড়ি যাওয়ার কি আছো? কবে যাবা? 4 তারিখ। আসুন করো, কত বলো? বলো 28 298 আর কিছু নাই? না না, বললাম 10 to the power তো কিছু নাই। আচ্ছা তাহলে দশমিক লিখব 298 এই এত মিটার। অতএব বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত মিটার। বুঝছি আমরা অঙ্ক? দেখো এরপরে হেডলাইন দাও, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ অভিকর্ষ ত্বরণ মানে কি? উপর থেকে কোনো বস্তুকে আমরা ছেড়ে দেই, পৃথিবীর আকর্ষণে যে মুক্তভাবে পড়ে, প্রতি সেকেন্ডে বেগের মান কি বাড়ে না কমে? বাড়ে। এই কারণেই একতলা থেকে কেউ লাফ দিলে নিচে পড়লে তেমন কোনো ক্ষতি হয় না, সর্বোচ্চ স্যান্ডেল ছিঁড়া যায় বা পায়ে একটু ব্যথা পায়। আর 10 তলা থেকে লাফ দিলে এত বেগ নিয়ে পড়ছে নিচে, আর খোঁজ খবরই নেই, ইনালিল্লাহ বড় ছাড়া। তো জিনিসটা হচ্ছে এরকম যে এই কারণে অভিকর্ষ ত্বরণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে কোনো বস্তু ছেড়ে দিলে তার যে বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি? অভিকর্ষ ত্বরণ বলি। তো আগে লেখো, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে
মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এটা নিচে লেখা 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো। তো এটার নিচে আমরা লিখি পৃথিবী 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে অভিকর্ষ ত্বরণ। 1 নম্বর দিয়ে হেডলাইন দাও, পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে অভিকর্ষ ত্বরণ। পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে অভিকর্ষ ত্বরণ মানে কি দেখো না, পৃথিবী তো আমরা ম্যাথ করার সময় আমরা ব্যাসার্ধ আর ধরি, গোলক ধরে নেই, আর পৃথিবী কি গোল? প্রকৃতপক্ষে পৃথিবী কিরকম? কমলা লেবুর মতো। পৃথিবী হচ্ছে অনেকটা এমন ডিমের মতো এরকম। তো তুমি দেখো এই দূরত্ব আর এই দূরত্ব কি সমান? আমরা একটু বেশি করেই নিচ্ছি যাতে পাঠ্যটা বুঝতে সুবিধা হয়। তো দেখো, তো এইখানে দূরত্ব বেশি নাকি? যে পৃথিবীর ব্যাসার্ধ আমরা কি দিয়ে লিখি? আর দিয়ে লিখি। দূরত্ব যেটা সূত্রে ডি দিয়ে লিখছি, এখানে তো আমরা কি দিয়ে লিখি? আর দিয়ে লিখি। তো এখানে তুমি বলতেছো আর বেশি নাকি? এইখানে কি আমাদের আর কম। তো এই অঞ্চলটাই যে স্থান, এখানে একটা বস্তু রাখলাম, ওই সেম বস্তু এখানেও রাখলাম। যেখানে দূরত্ব বেশি পৃথিবীর যে অঞ্চলে কেন্দ্র থেকে দূরত্ব সবচেয়ে বেশি, সেটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল বা বিষুব অঞ্চল। বিষুবীয় অঞ্চলের আরো একটা নাম আছে নিরক্ষীয় রেখা, নিরক্ষীয় অঞ্চল। তো এখানে আর এর মান কি? সবচেয়ে বেশি। তুমি এরপর দেখো আর এর মান যদি বেশি হয়, তুমি একটু আগে আমরা বললাম দূরত্ব বেশি হলে আকর্ষণ কি বেশি হয় না কম হয়? কম। আর এর মান যদি বেশি হয় তাহলে আকর্ষণ কম, মানে এফ এর মান কি? সবচেয়ে কম। এফ এর মান কম হলে আমরা তো এরকম জানি এফ ইজ ইকুয়াল টু এমজি, জানি না? ভর তো চেঞ্জ হয় না, তার মানে জিও কি হবে? কম হবে। এখানে জি এর মান কি? সবচেয়ে কম। আর জি কম হওয়া মানে কোন বস্তুর ওজন কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, ওজনও কি হবে? কম হবে। মানে হচ্ছে বিষুব অঞ্চলে হচ্ছে আর বেশি হওয়ায় বাকি সব কম, এটা মাথায় রাখবে। যেখানে আর বেশি বাকি সব কম। তো এই যে জি এর মান যে কম, এই কম জি এর মানটা কত? এখানে জি ইজ ইকুয়াল টু কত? 9.78 এমএস ইনভার্স 2। এটা হচ্ছে বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান। এটা এমন না যে আমাদের অনেক পার্থক্য, আমরা নরমালি দেখে 9.8 বা 81 আদর্শ মান একটা আছে। আর সবচেয়ে বেশি কত আমরা দেখি এখানে, যে এখানে বেশি হবে না, এখানে আর কম। তো আর কম হয় কি হচ্ছে? সব বেশি, মানে এফ বেশি, মানে বল বেশি। এরপর কি বেশি? জি বেশি। এরপরে কি বেশি? ডাব্লিউ বেশি। এটা কোন অঞ্চল? কি অঞ্চল? অবিষুবীয় অঞ্চল। এটা বিষুবীয় তো অবিষুবীয় নাকি? দেখো মেরু অঞ্চল, এইখানে এই জি এর সর্বোচ্চ মান কত জানো? জি ইজ ইকুয়াল টু 9.83। পার্থক্য কিন্তু এই সর্বোচ্চ আর সর্বনিম্নের পার্থক্য মাত্র 0. কত? 0.05। হ্যাঁ, এই কারণেই কিন্তু জি এর মান সামান্য চেঞ্জ হয়।
এই কারণেই আমরা যখন 5 তলা বিল্ডিং উঠলো 0.9.80 ধরি। তুমি যদি বলো স্যার পৃষ্ঠ থেকে উপরে উঠে গেছে এবার 0 কমছে না, ওই কম ভাবা হয় না। হ্যাঁ, যে তুমি 1 কোটি টাকা ইনভেস্ট করে লাভ হয়েছে 2 টাকা, আমি ও যদি 10 টাকা ইনভেস্ট করে যদি বলো স্যার তাহলে আমার লাভ কত হবে বের করুন তো। তো এই লাভ না হয় বের করলাম 0.30টা জিরো দিয়ে এবার 1 টাকা দিবা কেমনে হবে? দেওয়ার তো ফাইন, যে কোনোগুলো ধরাই হয় না। হ্যাঁ, তো এটা হচ্ছে বিভিন্ন অঞ্চলে জিএর মান, বাট এখানে আরো কিছু কথা আছে দেখো। তো আমরা এরকম পাইলাম বিষুবীয় অঞ্চলে জি এর মানগুলো যদি আমরা লিখি, বিষুবীয় অঞ্চলে কত পাইছি আমরা 9.78 ms ইনভার্স 2। মেরু অঞ্চলে কত 9.83 নাকি, এগুলো অবজেক্টিভের জন্য হিউজ পরিমাণ লাগবে। এবার ক্রান্তীয় অঞ্চলে 9.79 ms ইনভার্স 2। এরপরে হচ্ছে চাঁদের জি এর মান হচ্ছে পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, মানে হচ্ছে 1.6 ms ইনভার্স 2। এরপর হচ্ছে মঙ্গল গ্রহে, এটা আমরা পরে লিখতেছি, এটা ম্যাথ করে এরপর লিখবো, এরপর ম্যাথ করে এরপর লিখতেছি। আজকে লিখবো দেখো কিভাবে আসে ওটাও তোমার দেখা দরকার আছে, কিন্তু আদর্শ মান কোনটা আমরা যদি লিখে এর পরের পয়েন্ট লিখবো হচ্ছে জি এর আদর্শ মান। এটা হিসাব করতে কিভাবে, সমুদ্র সমতল পৃষ্ঠ থেকে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর আদর্শ মান হিসাব করা হয়। এটা জাস্ট লিখে রাখবো। অনেক সময় অবজেক্টিভে দেয় যে কত ডিগ্রি অক্ষাংশে 45, এই পরিমাপগুলো ইন্টারে করাবে। হ্যাঁ, আপাতত পরিমাপ দরকার নেই। আদর্শ মান তোমারে বললে তো তুমি কি বলবা, তুমি বলবা 9.8, আর একজন বলবো না স্যার 9.81। আমি বললাম দুইটা কোনোটাই না। এর কারণ কি জানো, হ্যাঁ অপশনে যদি এদের ছাড়া আর কেউ না থাকে তাহলে এরাই आंसर। একদম একুরেট মান হচ্ছে 9.80665। এই যে 9.8 এর পর তো 0 না, এই কারণে অনেকে কি করে 9.8 পর্যন্ত রাখে। আবার 0 এর পর কত 6, এখন অনেকে কি করে 9.8 এর পর কি লেখে, এক বাড়ায় নেয় 1। একদম একুরেট মান হচ্ছে এটা। সবগুলো পয়েন্ট আকারে লেখো, চিত্র তো ঠিক যেমন আছে এমনই হবে। হিউজ পরিমাণ অবজেক্টিভ আসে। একজন গরিব বন্ধুকে এরকম বোঝার পর এরকম যদি টাইম দেখার পর অফ করে রাখো, তুমি বুঝবে না কোন কয়টা বাজে। বৃষ্টি বোঝা যায় যে আমি বাইরে রোদ না বৃষ্টি কোনো খুঁজে পাই না, মুষলধার বৃষ্টিরও বুঝবো। আমি বুঝি কেমন, তোমরা যে আসো যার ছাতা পায়ে পানি এটা দেখে বুঝি বৃষ্টি। এটা ভালো নিরিবিলি পরিবেশ। দেখো দাদা দেখো, সাবজেক্ট ইজ ডেন্টাল না, কোনটা জানেন? নিয়ে রাখুন।
শেষ হলো, এটা নিচে একটা লাইন লিখে রাখো, সমুদ্র সমতল পৃষ্ঠ হতে, নিচে লেখা রাখো। সমুদ্র সমতল পৃষ্ঠ হতে 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্র সমতল পৃষ্ঠ হতে 45 ডিগ্রি অক্ষাংশে so 45 ডিগ্রি অক্ষাংশে জি এর আদর্শ মান নির্ণয় করা হয়। সমুদ্র সমতল পৃষ্ঠ হতে 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্র সমতল পৃষ্ঠ হতে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর, জি কিন্তু দুইটা, বড় হাতের জি লিখুন, এগুলো সব কি জি, এগুলো হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর বড় হাতের জিটা কি, মহাকর্ষীয় ধ্রুবক। হ্যাঁ, জি এর আদর্শ মান নির্ণয় করা হয়, জি এর আদর্শ মান নির্ণয় করা হয়। হ্যাঁ, অঙ্ক করার সময় লিখবো না, দরকার হয় আমি কিছুটা সংকেত দিয়ে রাখি, নাহলে মনে করবো স্যার মনে নেই, তুমি না বুঝলে ওরকম সংকেত দিয়ে রাখি। দেখো আমরা লিখি, দেখো এবার হেডলাইন দেওয়া হচ্ছে, এই যে এইটা আমি মনোযোগ দিয়ে দেখছো না, যা পরে সেগুলো আমরা দেখছি, তাই লিখি। এবার লেখো, হেডলাইন দেওয়া হচ্ছে 2 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো, 2 নাম্বার পয়েন্ট হলো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয়। আগের হেডলাইন কি দিয়েছিলাম, এবার হেডলাইন দাও পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয়। আমরা যখন নরমালি ম্যাথ করার ক্ষেত্রে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এক এক জায়গায় এক এক রকম হলেও আমরা এক এক রকম ধরে নিই, একটা গড় মান ধরে নেই। কারণ পৃথিবীর ব্যাসার্ধ বুঝো, আর এর মান হচ্ছে ফিক্সড ভাবে এটা ধরা হয়, এটা কত 6.4 into 10 to the power 6 এত মিটার। পৃথিবীর ভর বড় হাতের এন, এটা হচ্ছে 6 into 10 to the power 24 কেজি। পৃথিবীর ঘনত্ব রো 5.5 into 10 to the power 3 কেজি পার মিটার কিউব। কিন্তু তোমাদের বইয়ে এটাতে আছে 5.97 বা 97 10 to the সরি এটাতে আছে 5.97 into 10 to the power 24 কেজি, আর এটাতে আছে 6.37 10 to the power 6 কেজি। ভুল যে তা না, 6.4 তো 37 চাইলে লেখা যাবে, সমস্যা নেই, বাট একদম একুরেট হচ্ছে এটা। ক্লিয়ার? স্কুলে দেখবেন সারা যদি করায় তাহলে কোনটা দিয়ে করা, না করাইলে দিয়ে করলি হবে। দেখো তো এখন এগুলা থাকুক, এখানে পরে উঠাবো না। আমরা যেটা হেডলাইন দিচ্ছে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, তো আমরা ধরে এ হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। খেয়াল করো, ব্যাসার্ধ আর ধরলাম, মনে করো একটা বস্তু দেয়া আছে, ভর ধরলাম এম, পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের। একটা জিনিস মনে রাখবা, সকল দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে হিসাব করা হয়। সকল দূরত্ব সবসময় কোন জায়গা থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে। তাহলে এই ক্ষেত্রে মহাকর্ষীয় বল, এই বস্তু আর পৃথিবীর মধ্যবর্তী আকর্ষণ বলটা কি মহাকর্ষীয় হইতে পারে, অভিকর্ষীয় হইতে পারে। কারণ কি, দুইটা বস্তু, একটা পৃথিবী আর একটা হচ্ছে বস্তু, দুইজন। পৃথিবী থাকলে তখন এটাকে আমরা কি বল বলি, অভিকর্ষ, আর মহাকর্ষ তো আছেই, মহাকর্ষ হবেই, অভিকর্ষ হবে কিনা এটা হচ্ছে একটু চিন্তা ভাবনার বিষয়।
তাহলে এখানে মহাকর্ষীয় বল F = G mm বাই K r স্কয়ার। বলছি এটা ওই যে G m1 m2 বাই d স্কয়ার, ওইটা এটা mm ভর আর দূরত্ব d এর পরিবর্তে কি এখন r। আর অভিকর্ষ বল কি হবে mg। আমরা এটা পড়ি না উপর থেকে যে নিচে পড়ে, এটা কি আমরা কি বলি পৃথিবীর মহাকর্ষ বল বলি না পৃথিবীর অভিকর্ষ বল বলি? অভিকর্ষ বল ওই যে F = mg। তো এটা হচ্ছে অভিকর্ষ বল। এটা হলো অতএব বলতে বলতে স্যার F1 আর F2 লেখেন নাই কেন? মহাকর্ষ আর অভিকর্ষ বল কি সমান না? একটু আগে একদম চ্যাপ্টারের শুরুতে দেখাইছিলাম পৃথিবী আর চাঁদের মধ্যবর্তী আকর্ষণ, তো অভিকর্ষ যা মহাকর্ষ তা। তার মানে 1 ও 2 নম্বরে কি লিখতে পারি? 1 ও 2 নম্বরে আমরা লিখতে পারি mg = gmm/r²। বুঝো আগে লেখালির পরে সব দুই পাশ থেকে m কাটাকাটি যায়, তো থাকে কি g = কি gm/r²। এটা আমাদের এখানে ম্যাথ করার সূত্র এবং ইম্পর্টেন্ট সূত্র, ম্যাথ করার সূত্র এবং ইম্পর্টেন্ট সূত্র। এরপর কি আসে আমাদের দেখি বা g = gm × 1/r²। এই দুটো মান মনে হয় নির্দিষ্ট। g হচ্ছে কি আমাদের, g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, m হচ্ছে পৃথিবীর ভর, এগুলো তো চেঞ্জ হয় না। আর যা বলতে স্যার আরও তো চেঞ্জ হয় না, আর চেঞ্জ হয় একটু আমরা বললাম না এক দেশ থেকে আরেক দেশে গেলে আর চেঞ্জ হবে কেন? মনে করো পৃথিবী হচ্ছে এই, তুমি এইখানে থাকো, মনে করো বাংলাদেশে থাকো, যখন এইখানে গেছো ইন্ডিয়ায়, আমরা ভিতরে কিন্তু কেউ থাকি না। দেখো এদিক দেখো, ওরা ভিতরে কেউ থাকি না, আমরা কোথায় থাকি? পৃষ্ঠে থাকি। কিছু চায় না এই মনে করো পাকিস্তান গেলাম, তো এই দূরত্ব কি চেঞ্জ হচ্ছে না? দূরত্ব চেঞ্জ হওয়া মানে কি স্থান চেঞ্জ হওয়া। তাহলে এখান থেকে তোমার বাসা আমরা জানি 200 মিটার দূরে, আর তোমার জিজ্ঞেস করা হলো ফোন দিয়ে কোথায় আছো, তুমি বলো স্যার আমি 150 মিটার দূরে আসছি। তারপর আর যাই হোক তুমি বাসায় নেই, বাসার সামনে কোন জায়গায় থাকতে পারো। যদি বল 300 মিটার দূরে, তখন বাসা পার হয়ে পিছনে কোনো জায়গায় আছে, বাসায় নেই। কারণ দূরত্ব চেঞ্জ হওয়া মানে কি হওয়া? স্থান পরিবর্তন। বুঝছেন না? তো তখন এটা তো ধ্রুবক × 1/r², অতএব g সমানুপাতিক 1/r²। তার মানে কি অভিকর্ষ ত্বরণের মান বুঝো। এখানে এই যে সূত্র দেখো, এখানে বস্তুর ভর আছে সূত্রের মধ্যে, এই যে বস্তুটা ছোট হাতের m কি আছে সূত্রের মধ্যে, যেখানে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর উপর কি নির্ভর করে না, পৃথিবীর ভর কিন্তু আছে। মানে কি তুমি ছোটবেলায় অঙ্ক করছো অন্যান্য চ্যাপ্টারে, আমরা কিন্তু কলম ছেড়ে দিলাম অভিকর্ষ ত্বরণ কিন্তু 9.8, কলমের খোসা ছেড়ে দিলাম তাও অভিকর্ষ ত্বরণ কিন্তু 9.8। বস্তুটা কত ভারী এটার উপর কি অভিকর্ষ ত্বরণ নির্ভর করে না। এটার মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ, মানে বস্তুর উপর নির্ভর করে না, কিন্তু ব্যাসার্ধের উপর নির্ভর করে। মানে কি ব্যাসার্ধ বাড়লে কমলে জি এর মানে কি বাড়ে কমে। একটু আগে তো আমরা ফার্স্ট পয়েন্ট ওইটাই লিখছিলাম, ব্যাসার্ধ কম ছিল এক জায়গায় বেশি ছিল। যে কোনো বস্তু নিরপেক্ষ হলেও ব্যাসার্ধ মানে কি স্থান না, স্থান নিরপেক্ষ নয়। এই কোশ্চেনটা মাঝে মাঝেই আসে যে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। বুঝছি আমরা? আগে একটু বুঝবো পুরোটা এখান থেকে, যে এই চিত্রটাই এটা লাগবে না, এই চিত্রটাই একটু ভাব। ভিডিও চলে তো ভিডিও পাঠাবো না, এটা কি করে পাঠাবো? ডকুমেন্ট করে হ্যাঁ না, ডকুমেন্ট মানে ফাইলে করে পাঠাইতে হবে। ক্লাস 9 না বারবার মনে করতে হবে। মূলত আমরা প্রাইমারি থেকে কিছু ক্লাস নাই, পরে অনেকক্ষণ মনে করতে হয়।
তাহলে বক্সের উপরে দিতে হবে। So বক্স করে উঠে রাখতে পারো। या बाकी देवा ना জান্নাতুল বলো না Sista? এটার নিচে লেখা অতএব অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। লেখা হলে সূত্র কিন্তু আমাদের এটা ম্যাথ করার লেখাটা অঙ্ক লেখো। পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ 4% করে হ্রাস পেলে, পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ 4% করে হ্রাস পেলে অভিকর্ষ ত্বরণের কিরূপ পরিবর্তন করবে? ভর এবং ব্যাসার্ধ 4% করে হ্রাস পেলে অভিকর্ষ ত্বরণের কিরূপ পরিবর্তন করবে? আমরা আগে দেখি, দেখো নরমালি আমরা প্রথম ক্ষেত্রে লিখি। দেখো প্রথম ক্ষেত্রে হচ্ছে g কি gm/r², যেখানে এই g কি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, m পৃথিবীর ভর, আর কি পৃথিবীর ব্যাসার্ধ। তো দ্বিতীয় ক্ষেত্রে যেখানে ঝামেলা, এটা আমরা এক নাম দিয়ে রেখে দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে কি হয় দেখো, বলছে কি ভর m প্রাইম, এটার মান কত হবে? আগে যে m ছিল এর কত পার্সেন্ট কমে গেছে? 4%। তাহলে এরকম হবে না, m - 7 কত পার্সেন্ট? 4%। বলছি কেন?
আগে যা ছিল তার থেকে 4% বিয়োগ করলে এখন ওইটা আছে, তাহলে কত হবে বুঝছি তো? m মাইনাস m এর 4/100 m মাইনাস m এর m মাইনাস ভাজ্য হলো 0.04 m, বিয়োগ করো কত আসে? বিয়োগ কেমনে করবা বুঝছো তো? এটা থেকে এটা বিয়োগ, এটা কিছু নাই মানে এটা কত? এটা কিছু নাই মানে এটা 1 না, 1 থেকে এটা বিয়োগ করবা তাহলে কত আসে? 0.96 m। বুঝছেন না কি করছে? বুঝো নাই? এখানে হচ্ছে শুরুতে ভর ছিল m, তোমার যদি বলা হয় যে তোমার কাছে শুরুতে 500 টাকা আছে, বলা হলো 10% হারাই গেছে, কয় টাকা আছে, তাহলে কি করবা? হারাইছে কতটুক? 500 এর 10%, একটুকু হচ্ছে হারাই গেছে, তো বাকি আছে কতটুকু? যতটুকু হারাইছে এটা বের করে 500 থেকে এটা কি করবা? বিয়োগ করে দিবা না, বাকিটুকু তোমার কাছে আছে। দেখেন তো বলছে পৃথিবীর ভর 4% হ্রাস পাইছে, একটু হ্রাস পাইছে, তাহলে এখন আছে কতটুক? টোটালটা থেকে কি করবে? 4% বিয়োগ করে দিবা। তো এরপরে আমাদের যেটা হয় ব্যাসার্ধের ক্ষেত্রেও তো সেম, r প্রাইম ইজ ইকুয়াল টু কত? r মাইনাস r এর 4%। বুঝছি আমরা? যদি বলতো বৃদ্ধি পাইছে তাহলে মাইনাসটা দেখিয়ে দিতাম প্লাস। এখানেও সেম ভাবে হিসাব নিকাশ করলে কত আসবে? 0.96 r। বুঝছি আমরা? সেম হিসাব কিন্তু। এবার তোমার অভিকর্ষ ত্বরণ পরে লিখো, দেখো gm প্রাইম r প্রাইম স্কয়ার, মান বসাইয়ে দেয়, g m প্রাইম এর মান কত? 0.96 m, আর r প্রাইম এর মান কত? 0.96 r হোল স্কয়ার। ভালো করে দেখো উপরে কত হবে? 0.96 gm, আর নিচে 0.96 এর স্কয়ার করো, কত আসে? 0.9216 এত আর স্কয়ার। এবার দেখো তো এরকম আমরা লিখতে পারি কিনা, আমরা সংখ্যাগুলো আলাদা করে লিখি, যে একটু ব্যাটটু হিসাবই করে ফেলো, এটা দিয়ে ভাগ দাও, কত আসে? দেখো তো এটা দিয়ে ভাগ দিলে কত? বুঝছো? ভাগ দিলে কত? 1.8 1.04 আচ্ছা লাগবে 1.04 আর ইনটু এখানে এটা লেখা যায় gn বাই r লেখা যায়, কারণ এটা তো আমরা এখনো বসাই নাই। এই gn বাই r স্কয়ার মানে কি? জি না? তাহলে কি হবে? দেখো অতএব g প্রাইম ইজ ইকুয়াল টু 1.04, এটা হচ্ছে आंसर। মানে অভিকর্ষ ত্বরণ পূর্বের এত গুণ হবে, তাহলে বলো তো অভিকর্ষ ত্বরণ কি বাড়ছে না কমে গেছে? হ্যাঁ, অভিকর্ষ ত্বরণের পরিবর্তন আমরা শতকরা যদি বের করি যে কত পার্সেন্ট বাড়ছে, শতকরা চাইতে পারে ডেল জি সমান সমান কত? অভিকর্ষ ত্বরণের পরিবর্তন কোনটা মাইনাস কোনটা হবে? বড় কোনটা? জি প্রাইম বড়, কারণ এই সংখ্যাটা একের থেকে বড় হওয়া মানে বাম পাশেরটা বড়। পরে হইছে জি প্রাইম, আর আগে কত ছিল? জি মাইনাস জি, বা ডেল জি সমান সমান 1.04 জি মাইনাস জি 0.04, একটু কিছু বৃদ্ধি পেয়েছে। অতএব অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি শতকরা আমরা কিভাবে বের করি? যতটুকু পরিবর্তন হয় সেটা উপরে, শুরুতে যেটা থাকে এটা নিচে ইনটু 100%। একদম শুরুতে কোনটা ছিল তোমার? এটা ছিল না? শুরুটা হচ্ছে নিচে, উপরে হচ্ছে ডেল জি ইনটু কত পার্সেন্ট? 100%। তাহলে কত আসে দেখো 0.04 জি জি ইনটু 100%। এই পাশে শতকরা লেখা যাবে না, তাহলে ওই পাশে পার্সেন্ট দেওয়া যাবে না, কাটাকাটি করলে 4%। তার মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 4% বৃদ্ধি পাবে। বুঝছেন অঙ্ক? হ্যাঁ, লেখো। ছোটবেলায় অঙ্ক করছো না যে 6 টাকা দিয়া একটা মনে করো গরু কিনছো, 6
8 টাকায় বিক্রি করছো, শতকরা কত লাভ হচ্ছে? খেলনা গরু কিনছো প্লাস্টিকের, তাহলে গরু তাও 100 টাকা, তাহলে গরু স্টিকার কিনছো, এবার তো বাবা 10 টাকা, তাহলে ও মনে করো যে গরু সব দেখে তো আমি 6 টাকা বিক্রি করছি, কিন্তু আর 6 টাকা না 5 টাকা ডিসকাউন্ট আছে। তাহলে তো দুজন ব্যক্তির সামনে আনা লাগবে, এক হচ্ছে তুমি লাল গেঞ্জি, তোমার নাম জানি কি? হ্যাঁ মুমতাসির, তোমার সামনে আনা লাগবে। কেন জানো? তোমার ওরা ডিস্টার্ব করে এই কারণে। হ্যাঁ ছিল। আচ্ছা তাহলে ছুটির সময় একবার টিপ ব্রেক দিয়ে দেবেন, একবার চা নিয়ে চলে যাবেন, কারণ মনে করে এখন টিপ ব্রেক দিতে গেলে এখন আর পড়ানো যাবে না। ছুটির সময় আমিও বেরোবো, তো একবারে মনে করো দোকান থেকে চা নিয়ে এদিকে চলে যাবেন। দেখো লেখা শেষ হলে কোশ্চেন করছো একটা হচ্ছে প্রথমে, এবার আরেকবার তুমি কি করছো, ভরটা চেঞ্জ করছো না, এরপর লেখো নেক্সট। তিনটা বন্ধু বড় লেখো অঙ্ক লেখা হচ্ছে মঙ্গল গ্রহের, লেখো ম্যাথ, মঙ্গল গ্রহের ভর এবং ব্যাসার্ধ, মঙ্গল গ্রহের ভর এবং ব্যাসার্ধ পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের, পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের, পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের যথাক্রমে, পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের যথাক্রমে 0.11, মঙ্গল গ্রহের ভর এবং ব্যাসার্ধ পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের যথাক্রমে 0.11 এবং 0.532 গুণ, 0.532 গুণ, বুঝছো? 0.11 এবং 0.532 গুণ। এরপর লেখো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.8, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.8 ms ইনভার্স 2। এই টপিকগুলো তোমাদের বই কি করছে, কোনো কিছু নাই, মধ্যে দেখলে একটা সূত্রটা লিখে চলে গেছে।
হ্যাঁ, কিন্তু পরীক্ষায় প্রায় আসে, যেমন শহীদ আনোয়ারে এটা এই মঙ্গল এইটাই দিছে সিকিউ ক্লাস 10-এ। অভিকর্ষ স্তরণ তো এটার নিচে রোমান 1 দিয়ে লেখো ম্যাথ, এমন না যে সিকিউ না, একই অঙ্ক কয় রকম দিতে পারে। রোমান 1 দিয়ে লেখো হচ্ছে মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষ স্তরণ নির্ণয় করো। মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষ স্তরণ নির্ণয় করো। রোমান 2 মঙ্গল পৃষ্ঠে অভিকর্ষ স্তরণের, রোমান 2 দিয়ে লেখো মঙ্গল পৃষ্ঠে অভিকর্ষ স্তরণের শতকরা কিরূপ পরিবর্তন ঘটবে। 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 রোমান 3 দিয়ে লেখো 50 কেজি ভরের একজন ব্যক্তি, 50 কেজি ভরের একজন ব্যক্তি মঙ্গল পৃষ্ঠে, 50 কেজি ভরের একজন ব্যক্তি মঙ্গল পৃষ্ঠে কত ওজন হারাবেন। মঙ্গল পৃষ্ঠে কত ওজন হারাবেন তা নির্ণয় করো। এটা শতকরাও চাইতে পারে। হ্যাঁ, অঙ্ক সবই এক, শেষে আর কি এক লাইন করে এক একজনের জন্য আলাদা রাস্তা। একটা জিনিস মনে রাখবা, তোমার অভিকর্ষ স্তরণ যদি 3 গুণ হয়, ওজনও 3 গুণ হবে। মানে ওজন মানে কি W/mg, m তো চেঞ্জ হয় না, তো g 3 গুণ হওয়া মানে কি ওজনও কি হবে 3 গুণ হবে। হ্যাঁ, তো এখন আমরা লিখি, দেখো এখানে হচ্ছে আমাদের কি ছিল ভালো করে বুঝো। পৃথিবীর ভর, এই অঙ্কের পাশে 3 স্টার দিয়ে রাখো, এই অঙ্কের পাশে 3 স্টার দিয়ে রাখো। পৃথিবীর ভর ইকুয়াল টু, আমরা বললাম পৃথিবীর ভর ইকুয়াল টু বললাম m। হ্যাঁ, সব অঙ্কই একসাথে, সব অ্যান্সার একসাথে। পৃথিবীর ব্যাসার্ধ ইকুয়াল টু r, কথা বলো না। দেখো অতএব g ইকুয়াল টু কত, gm/r²। এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ স্তরণ। বুঝছেন না? আমরা এই সূত্র জানি, না লিখলেও হয়ে যেত, তারপর আমরা লিখে নিলাম। এরপরে হচ্ছে লিখি মঙ্গল পৃষ্ঠে, মঙ্গলের পৃষ্ঠে ভর, এটা আমরা লিখলাম হচ্ছে gmm। mm এ কি মার্স মানে মঙ্গল। হ্যাঁ, m এ হচ্ছে ভর ম্যাস, আর এই m এ হচ্ছে মার্স মানে মঙ্গলের ভর। এখানে কত ধরবো তাহলে? এটা হচ্ছে কত, পৃথিবীর ভরের কত গুণ বলছে? 0.11। এটা বলছে না? ব্যাসার্ধ rm কত বলছে? 0.532 r। পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ, বুঝছি আমরা? তো এই ক্ষেত্রে অভিকর্ষ স্তরণ g প্রাইম ইজ ইকুয়াল টু gmn/rm²। মানে একটা গ্রহ থেকে তুমি আরেকটা গ্রহতে গেছো, ওটাও গ্রহের পৃষ্ঠেই আছে, বাট এটা ছিল পৃথিবী আর এটা ছিল কোথায়, মঙ্গলে। তখন এখানে কি হবে দেখো, gmm এর মান কত, 0.11, আগের অঙ্কের মতোই। এত আর স্কয়ার, এটা যারা গুনগুন করতেছো বুঝতেছো না তো কিছুই, 3 স্টার দিছে, আলোচনা শুরু করে দিছে। পড়াইতে গেলে একজন আইনস্টাইন হয়ে যাও, লিখতে দিলে মনে করে তাহলে কোন স্টার নাও নিজেই জানো, কেন স্টার হইতে পারো না। 0.11
0.532 স্কয়ার। আমরা সংখ্যাগুলো এক জায়গায় লিখলাম, এখানে কি থাকে gn বাই আর স্কয়ার। বুঝছেন না কি লিখছে? জি প্রাইম মানে কি বন্ধ করতে দিয়েছে? হ্যাঁ, তো এখানে কত আসে আমাদের? এটার মান কত দেখো তো, 0.11 বা 0.532 স্কয়ার কত আসে? 0.365 টোটাল, এটা সহ শুধু একটুকের মান ইন্টু gn বাই আর স্কয়ার মানে কি শুধু জি না, এই যে এটা মানে কি শুধু জি না? তো পৃথিবীটা তো দেয়া আছে 38865 ইন্টু 9.8 কত আসে তাহলে দেখো তো? 3.8 আর লাগবে না। এটা হচ্ছে মঙ্গলে অভিজ্ঞ সুস্থ ত্বরণ, এখানে লেখা নাও 3.8 বা 88 ও লেখা যায়। এই হচ্ছে 3, এই হচ্ছে 8, এই হচ্ছে 8। দেখো দেখো 3.88 দেখো, তো লেখো এটা এরকম যে আগের ওই গ্যাপে ফিল আপ করো 3.8 এর মিস ইনভার্স 2। এটা তো মঙ্গলে অভিজ্ঞ সুস্থ ত্বরণ, 1 নাম্বারটা आंसर শেষ। এখন তোমার 2 নম্বরে বলছে কি অভিকর্ষ ত্বরণের কি রূপ পরিবর্তন হবে, এটা বুঝছো না? অভিকর্ষ ত্বরণের দেখো আমরা যদি পরিবর্তন বের করে বিয়োগফলিত হয়ে যায়, যে অতএব এই যে ডেল জি হচ্ছে 2 নম্বরের জন্য, হ্যাঁ একটু পুরোটা করাই লাগবে, তুমি যেটাই করো। ডেল জির মান কত হবে? বড় ছিল কোনটা? পৃথিবীরটা, জি মাইনাস জি প্রাইম। কত? জি এর মান কত? 9.8 মাইনাস কত? 3.8 কত হয় তাহলে? 6 মনে হয় নাকি? অভিকর্ষ ত্বরণ এত পরিমাণ কি হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? হ্রাস পেয়েছে। আগে ছিল 9.8, পৃথিবীতে 9.8, মঙ্গলে যাওয়ার ফলে কি কমে গেছে না? বুঝছি আমরা? বুঝো নাই? মঙ্গলে নিলে অভিকর্ষ স্থান বাড়ছে না কমছে? তোমারে মনে করো তোমার কাছে এখন আছে মনে করো 9 টাকা, গ্রামের বাড়ি নিয়ে পকেটে দেখা গেলো আছে 3 টাকা, কি বাড়ছে না কমছে? তো গ্রামে নেওয়ার পর যদি পকেটে 9 টাকার জায়গায় 19 টাকা হতো তাহলে বৃদ্ধি পেত। বুঝছো কথাগুলো? তো এইখানে হচ্ছে হ্রাস পাইছে। আমাদের শতকরা বের করে, অতএব শতকরা না চাইলেও বের করে দিব অভিকর্ষ ত্বরণ হ্রাস, উপরে যতটুক পরিবর্তন আর নিচে কি শুরুতে যেটা ছিল একটু 100%। ডেল জি এর মান কত? 6, নিচে 9.8 ইনটু 100%। কত আসে দেখো? কত? 61 পয়েন্ট এত পার্সেন্ট, মানে অভিকর্ষ ত্বরণ এত পার্সেন্ট হ্রাস পায়। তার মানে এবার যদি বলে 50 কেজি বলুক আর 70 কেজি বলুক, কোনো ব্যক্তি যদি মঙ্গলে নিয়ে যায়, অঙ্কও করা লাগবে না, এই পর্যন্ত করার পর তুমি একলে লিখে দিলেই হবে। যেহেতু মঙ্গলে অভিকর্ষ ত্বরণ এত পার্সেন্ট হ্রাস পায়, সুতরাং 50 কেজি ভরের ব্যক্তি মঙ্গলে নিয়ে গেলে তার ওজন এত পার্সেন্ট হ্রাস পায়, আর অঙ্কও করা লাগবে না। কেন? কারণ অভিকর্ষ ত্বরণের হ্রাস মানেই কি ওজনের হ্রাস। এটা লেখা হলে নিচেটা লাইন লিখবা, হাতের লেখা স্পিড বাড়াও। দেখো হচ্ছে যেহেতু অভিকর্ষ ত্বরণ মঙ্গলের পৃষ্ঠে, যেহেতু অভিকর্ষ ত্বরণ মঙ্গলের পৃষ্ঠে 61.2% হ্রাস পায়, যেহেতু অভিকর্ষ ত্বরণ মঙ্গলের পৃষ্ঠে 61.2% হ্রাস পায়, সুতরাং
50 কেজি ভরের ব্যক্তি মঙ্গল পৃষ্ঠে 50 কেজি ভরের ব্যক্তি মঙ্গল পৃষ্ঠে 61.2% ওজন হারাবে। মানে তার পৃথিবীতে যা ছিল তার 61 হারায় দিল, নিজের খুব হালকা মনে হবে, 61.2% ওজন হারাবে। এটা ছিল, এগুলো সব ছিল 2 নাম্বার পয়েন্টের মধ্যে, মানে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। এবার আমরা পৃষ্ঠে থাকবো না, এবার উপর উঠবো পাহাড়ে। 3 নাম্বার দিয়ে হেডলাইন দাও তাড়াতাড়ি। পৃথিবী পৃষ্ঠ হতে 3 নাম্বার দিয়ে হেডলাইন দাও, পৃথিবী পৃষ্ঠ হতে এই উচ্চতার কোন স্থানে অভিকর্ষ ত্বরণ। পৃথিবী পৃষ্ঠ হতে এই উচ্চতার কোন স্থানে অভিকর্ষ ত্বরণ। এইচ, ছোট হাতের এইচ। পৃথিবী পৃষ্ঠ হতে এই উচ্চতার কোন স্থানে অভিকর্ষ ত্বরণ। কি ঘটে দেখো, এই হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, যার ব্যাসার্ধ হচ্ছে 8। পৃথিবীর ভরের, এবার বস্তু এর আগে আমরা যেখানেই ছিল, পৃথিবীতে থাক আর মঙ্গলেতে থাক, গ্রহের পৃষ্ঠে ছিল মানে উপরে। এবার আমরা কই নিয়ে গেছি, বস্তু নিয়ে গেছি এখানে। এখান থেকে কত উচ্চতে উঠেছে, উচ্চতাটা হচ্ছে কি আমাদের এইচ। হ্যাঁ, তো তখন কি দাঁড়ায় আমাদের, ভালো করে বুঝো। যদি পৃথিবী পৃষ্ঠে থাকে, ভালো করে বুঝো, পৃথিবী পৃষ্ঠে থাকলে ঘটনাটা হচ্ছে এরকম ঘটে, জি ইকুয়াল টু কি থাকে, gn/r²। পৃথিবী পৃষ্ঠে হলে, কারণ তখন বস্তুতে এইখানে থাকতো, টোটাল কেন্দ্র থেকে দূরত্ব কত আর যদি এইখানে চলে যায়, কেন্দ্র থেকে দূরত্ব কত, কেন্দ্র থেকে টোটাল দূরত্ব কত আমাদের r+6, বুঝছেন? হ্যাঁ, তো তখন কি হবে দেখো, এই উচ্চতায় জি প্রাইম, জি শুধুমাত্র পৃষ্ঠে, এছাড়া কোনো জায়গায় জি দিতে পারবা না। জি প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে, gn/r+h²। বুঝছে, r+h কেন দিছে, কারণ gn/ দূরত্ব স্কয়ার, যখন পৃষ্ঠে ছিল দূরত্ব ছিল কি r। আর এখন আবার কোশ্চেনে বলে দিবে এত উচ্চতায় উঠাইছিল, উচ্চতা বের করতে বলবে, তখন বুঝবা নিচে আর কি থাকবে না, আর থাকবে না, কি হবে, r+h। এটা সূত্র, বাট এটা অবহেলিত সূত্র, এটা আমরা ব্যবহার করি না। অনেক সময় যাদের দক্ষিণ অঞ্চলে বাড়ি, দেখবে অনেক লঞ্চ ঘাট থাকে বা বাস টার্মিনাল আছে পুরাতন, আগে বাস লঞ্চ এসে থামতো, এখন আর থামে না। হ্যাঁ, আগে ইউজ করা হয়, যখন ডিজিটাল যুগে এটা ইউজ করা হয়। এগুলো কি 2 ভাগ 1, কারণ এর থেকে আরো ভালো সূত্র বের হয়েছিল। 2 ভাগ 1 করলে আমরা কি পাই, g'/g সমান সমান, g' মানে কি, gn/r+h² ইনটু, একবার উল্টাই দিলে কি থাকবে, r²/gn। এই gn কি হবে, কাটাকাটি যায়, বা g'/j r²/r+h² বা g' ইজ ইকুয়াল টু r²/r+h²। এই জি এই পাশে গেলে কি হয়ে যায়, গুণ হয়ে যায় না, ইনটু জি এইখানেও লিখতে পারবো, এইখানেও লিখতে পারবো, ইচ্ছা তোমার। সাধারণত সৌন্দর্যের জন্য এইখানে লেখে, এটা লেখা মানেই উপরেরটার সাথে, এটা সূত্র। এটা হচ্ছে কোন কিসের জন্য সূত্র, এই উচ্চতার কোন স্থানে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র। ক্লাস করতে হয়েছিলাম 4টায়, 10টায় হচ্ছে, লেখা আছে সমস্যা নেই, তোমরা বুঝো না। কালকে 10টায় মঙ্গলবার ক্লাস নিব, নিচে শেষ করে দেবো।
কষ্ট হলেও আসা লাগবে তোমাদের এমার্জেন্সির জন্য তো আমি ক্লাস নিতেছি নাহলে আমার একটা ক্লাস দরকার আছে আমি তো 3-4 দিনে বন্ধ দিয়ে দিলাম যাবে কিছু লেখা এবার একটা অঙ্ক লাগবে দেখা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ হতে একটি বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ হতে একটি বস্তুকে কত উচ্চতায় উঠানো হলে পৃথিবীর পৃষ্ঠ হতে একটি বস্তুকে কত উচ্চতায় উঠানো হলে বস্তুটির অভিকর্ষ ত্বরণ %40 হ্রাস পাবে অবলিক দিয়ে লেখা চারটা দিবা অবলিক দিয়ে লেখা 40% হ্রাস পাবে পর অবলিক দিয়ে লেখা 60% বৃদ্ধি পাবে সরি 60% হবে 40% হ্রাস পাবে পর অবলিক দিয়ে লেখা 60% হবে অবলিক দিয়ে লেখা 2/5 হ্রাস পাবে 2/5 এই টাইপের ভগ্নাংশগুলো আমরা লিখতে পারি না তোমার এই যে তোমার ফার্স্টে এটা তো হচ্ছে 2 আর পঞ্চমাংশ চতুর্থাংশ যা থাকবে এটা সব নিচে যদি আমরা বলি 3/7 মানে কি জানো 3 তো আগে লেখা নেই পরেরটা পরে বুঝবো পরে ভাগ দিয়ে 7 বুঝছো আমরা এই ভগ্নাংশগুলো এরকম যখন তোমরা বলো 5/9 তার মানে উপরে 5 নিচে না মানে অংশ বা মাংস যার সাথে থাকবে ওগুলো নিচে লেখো অবলিক দিয়ে লেখো 2/5 হ্রাস পাবে অবলিক দিয়ে লেখো 3/5 হয় এই 4 রকমের কোশ্চেন হইতে পারে এবার আমরা দেখি 3/5 হয় মানে কি আমরা যদি দেখি দেখো মানেটা হচ্ছে দেখো আগে এই হচ্ছে পৃথিবী একটা বস্তু এমবারের বস্তু এখানে উঠেছে এখানে অভিকর্ষ ত্বরণ বের করতে হবে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ আমরা জানি 9.8 না সরি এটা বের করতে বলেনি আমাদের এইচ এর মান বের করতে বলছে আর জি এর মান এখানে বিভিন্ন রকম কথাবার্তা বলছে জি এর মান পৃথিবীর জি এর মানের কত পার্সেন্ট থেকে হ্রাস পায় 40% মানে এখানে হচ্ছে এরকম প্রথমে লিখি ধরে নির্ণয় উচ্চতা ইকুয়াল টু এইচ আমরা ধরে নিলাম নির্ণয় উচ্চতা এইচ অতএব এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম হলে জি প্রাইম কি হবে দেখো ফার্স্ট শর্ত বলছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের থেকে 40% হ্রাস পায় ভালো করে বুঝো একের মধ্যেই সব একটা দেখলে দেখো 4টা হয়ে গেছে আর তোমার পরীক্ষা তো তোমার বলে দিবে না যে তুমি কোনটা পারো কোনটা দিব পৃথিবীর এটা থেকে 40% হ্রাস পায় হ্রাস মানে মাইনাস জি এর কত পার্সেন্ট 40% বুঝছি আমরা কি করছি মাইনাস কেন হ্রাস বলা মানে মাইনাস আর যদি বলতো 40% হয় তাহলে শুধু অ্যাড করতে হতো জি এর 40% তোমার কাছে 500 টাকা আছে আমি যদি বলি 30% হ্রাস পাইছে তাহলে 500 এর 30% বের করে বাদ দিলে বাকিটা তোমার আছে আর যদি বলি 30% আছে তাহলে 500 এর 30% একটু তোমার আছে ধরো মাইনাসটা বুঝছেন না তো এখন সমান সমান জি মাইনাস জি এর এখানে কত 40/100 দেখো আমরা একটু বাড়ায় করতেছি এই কারণে জি এর 20 দিয়ে কাটাকাটি করলে কত 2/5 আমরা পরক্ষণে 3 নম্বরে মনে করে লিখছিলাম যে 2/5 হ্রাস পায় 3 নাম্বারটা অবলিক দেওয়ার পরে একটা তারপর একটা
2/5 হ্রাস পায়। ওরকম বললে তখন উপরে দুই লাইন পড়তে হবে না, আমরা এই লাইন লিখতাম g মাইনাস g এর 2/5। বুঝছি আমরা? এরপরে সেম জিনিস যদি আমাদের এরকম দিত, দেখো g প্রাইম যে g এর 60%, দেখো তো সেকেন্ড অপশন এটাই ছিল, অভিকর্ষস্থরণ কি হয় g এর 60%, এটা বলছো না? তাহলে এখানে কত হইতো দেখো g এর 60/100, এটা হ্রাস বলে নাই, কাটাকাটি করলে দেখো কত থাকে, কাটাকাটি করলে 3/5g, এখানে আমাদের এমনই থাকবে। দেখো সকল অ্যান্সার সেম। আর যদি বলতো 3/5 হয় তো g প্রাইম ইজ ইকুয়াল টু কত, 3/5g, ডিরেক্ট এটা। বুঝছো? এখানে বিয়োগ করো g মাইনাস 2 বিয়োগ টিয়োগ করা লাগে না, এখানে ক্যালকুলেশন করে যায়, তারপরও দেখাই দিলাম নিচে 5g মাইনাস 2g কত থাকে তাহলে 3/5g। দেখো তো এসে মানে চারটা জিনিসই সেম। তোমার কখনো বলতে পারে এই লাইন দিয়ে আছে 2/5 এইখান থেকে শুরু হবে, কখনো এইখান থেকে শুরু হইতে পারে, কখনো এইখান থেকে, কখনো এইখান থেকে। বুঝছেন না? তো তুমি অবলিক দিয়ে এরকম আমরা এটাই লিখলাম মনে করে। এরপর দেখি আমরা জানি g প্রাইম ইজ ইকুয়াল টু r স্কয়ার বাই r প্লাস h হোল স্কয়ার ইনটু g। আমরা তো বের করব কি h এর মান নাকি, এটার মান কত 3/5g সমান সমান r বাই r প্লাস h হোল স্কয়ার, একবার স্কয়ার কমন নিলাম, এই জি জি কাটাকাটি যায়, তাহলে থাকে কি 3/5 ইজ ইকুয়াল টু r বাই r প্লাস h হোল স্কয়ার। উভয় পাশে বর্গমূল করো তো, এটা বর্গমূল করলে স্কয়ার চলে যাবে না, 3/5 এটা দিয়ে এরপরে এই পুরোটার বর্গমূল করো, কত আসে? খুব সম্ভবত 0.77 যেমন টাইপের কিছু আসতে পারে, কত 0.77, 3/5 এরপর হচ্ছে রুট করছো 0.77 নাকি, সমান সমান r বাই r প্লাস h, r গুণন করলে r প্লাস h এর বেশি করে যেহেতু 9 এ পড়ে, r প্লাস h ইজ ইকুয়াল টু r বাই কত 0.77, বা অনেক সময় ব্যাসার্ধ কিলোমিটারে দিবে, তুমি ম্যাথ করার সময় কি করবা 1000 দিয়ে গুণ করে মিটারে এনে নিবা। h ইজ ইকুয়াল টু r বাই 0.77 মাইনাস r, তো মান বসাও। ব্যাসার্ধ তো আমরা মুখস্থ জানি, কোনটা বসাবা, তোমার বইটাই বসাই দিই, জ্ঞান করে লাভ কি, যদি বই এটার থেকে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। প্লিজ করে জিজ্ঞেস করবা টিচারদের, স্যার আমরা তো অনেক জায়গায় দেখি গাইডেড এটা লেখা, বইয়ে দেখি এটা আমরা কোনটা ইউজ করবো, টিচার বোর্ডে যেটা ইউজ করো সমস্যা নেই, তোমার পরীক্ষার খাতা যে স্যার দেয় কোনো গাইডের উপর ঝামেলা। কত আসে দেখো তো, বড় আসবে অনেক, হ্যাঁ বলো বড় আসবে, এরকম যখন আসবে তখন এটা কি বলবো জানো, এই যে ইএনজি লেখা আছে না, চাপ দিবা সাইন্টিফিকে চলে আসবে, তাহলে আর ভুল হবে না। 1.9 × 10⁶। বড় মান আসলে ক্যালকুলেটর যে ইএনজি লেখা আছে ওটাতে চাপ দিবা, এটা ইঞ্জিনিয়ারিং মোড, তখন সাইন্টিফিক চলে আসবে, মানে উচ্চতা হচ্ছে এত মিটার। তুমি সদ্য গতদিন আসো নাই কেন, লাস্ট ক্লাসে তোমার তো আনন্দ হতে দেখা গেছে, এখানে আসা তো আমার পাশে চলে গেছে, হ্যাঁ আমি কি লাস্ট ক্লাস ভিডিও করছিলাম, হ্যাঁ লাস্ট ক্লাস দেখে নিও, ভিডিও করা আছে।
লেখা শেষ হলে এটা ছিল কয় নাম্বার হেডলাইনে? 3 নাম্বার। 4 নাম্বার দিয়ে হেডলাইন দাও। পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতার কোন স্থানে। এখানে কি ছিল? এইচ উপর উঠছিল, এবার কোথায় যাবে? এইচ গভীরতায়। পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতার কোন স্থানে। পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতার কোন স্থানে। বুঝছো? এই ক্ষেত্রে কি হয়? বুঝে দিলাম। এটার সূত্রটা আমরা ডিরেক্ট লিখে দেই। দেখো এই হচ্ছে পৃথিবী, নরমালি ব্যাসার্ধ হচ্ছে আর, একটু আগে পৃষ্ঠ থেকে পৃথিবীর ভর হচ্ছে নরমালি ব্যাসার্ধ আর, ভর হচ্ছে এম পৃথিবী। একটু আগে তুমি কি করছিলে? একটা বস্তু নিয়ে উপরে গেছো, পৃষ্ঠ থেকে উপরে। এবার উপরে না যেয়ে তুমি কোথায় আসতেছো? খনিতে আসতেছো, পৃথিবী পৃষ্ঠের মধ্যে। মনে করে সুরঙ্গ করে তুমি এইখানে আইসা পড়ছো একটা বস্তু নিয়ে। পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি, এইখানে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম। একটা জিনিস মনে রাখবো, অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠে বা গ্রহের পৃষ্ঠে সবচেয়ে বেশি। পৃষ্ঠ থেকে উপরে গেলেও কমে, নিচে গেলেও কমে। হ্যাঁ, তো এখন এইখান থেকে যদি আমরা একটা বৃত্ত কল্পনা করি, এই তখন হচ্ছে গোলক হচ্ছে এটা, গোলক কল্পনা করলে তো তুমি কত গভীরতায় নামছো? এইচ। এই ক্ষেত্রে সূত্র আমরা ডিরেক্ট সূত্রই লিখে দিই। দেখো g prime is equal to 1 minus h by r into g। তখন সূত্র হচ্ছে এটা। টোটাল তিনটা সূত্র তুমি আগে দেখে নাও। একটা হচ্ছে g is equal to gm by r square, g is equal to r square by r plus h whole square into g, g prime is equal to 1 minus h by r into g। এটা হচ্ছে কোথায়? পৃষ্ঠে। এটা হচ্ছে এইচ উচ্চতায়, আর এটা কোথায়? এইচ গভীরতায়। তিন জায়গার জন্য তিন সূত্র, বুঝছি আমরা? এটা তখন সূত্র, চিত্রই কেটে লেখো। লেখো চিত্র আইকা সূত্র উঠাও তাড়াতাড়ি। আমরা ঘর্ষণ বল হেডলাইন দিয়ে ছুটি দেব। তাড়াতাড়ি লেখো। ম্যাথ তো ছোট, শেষ তো আমি ম্যাথ করবো। তাড়াহুড়ো করতেছে এই কারণে যে টপিক শেষ করে দিবে। আমি তো বেশি তাড়াহুড়ো করতেছি। তুমি কোন জায়গায় বুঝো নাই বলো তো? বলো কোন জায়গায় বুঝো? কেউ কোথাও না বুঝলে কিন্তু কোশ্চেন করো, তাড়াহুড়ো কিছু নাই। দরকার হচ্ছে ঈদের সময় ক্লাস অনলাইনে, বাট বুঝা লাগবে। না বুঝলে ওই যে ওই একটা অঙ্ক পরে সেই একটা করে চ্যাপ্টার শেষ, এমন কোনো চ্যাপ্টার আমি শেষ করতে আমার ভালো লাগে না। না পড়ে দেখছি আমরা লেখা হলে এখানে 2 মার্কসে একটা কোশ্চেন দেয়, ছোট করে এই পয়েন্টের মধ্যেই ছোট করে একটা হেডলাইন দাও এবং এটার পাশে 3 স্টার দিও। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ না, ছোট করে একটা হেডলাইন দাও। অথবা বস্তুর ওজন শূন্য হওয়ার কারণ। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ অথবা বস্তুর ওজন শূন্য হওয়ার কারণ। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ অথবা বস্তুর ওজন শূন্য হওয়ার কারণ। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ অথবা বস্তুর ওজন শূন্য হওয়ার কারণ। বুঝছো? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ অথবা বস্তুর ওজন শূন্য হওয়ার কারণ।
তো তখন কি হয় আমরা যদি দেখে কারণটা কি, আমরা তো সূত্র এটা জানি, একটা বস্তু যখন তুমি এরকম পৃথিবীর কেন্দ্রেই যদি এটা নিয়ে আসো তাহলে আর এর মান আর এইচ এর মান কি হয়ে যায়, সমান হয়ে যায় না? এটা তো আর পুরোটা, আবার এর উপর থেকে যত নিচে আনো ওইটা এইচ। তো পৃথিবীর এটার নিচে লেখো পৃথিবীর কেন্দ্রে বস্তু আনা হলে, পৃথিবীর এটার নিচে লেখো পৃথিবীর কেন্দ্রে বস্তু আনা হলে, পৃথিবীর কেন্দ্রে বস্তু আনা হলে H is equal to R হয়, H is equal to R হয়, H is equal to R হয়। তাহলে কি অতএব যে খেয়াল করো 1 মাইনাস H আর R সমান, তাহলে দুইটারই কি লেখা যায়, দুইটাই R বা দুইটাই কি লেখা যায়, H লেখা যায় না? তো কি থাকে 1 মাইনাস 1 ইনটু J ইকুয়াল টু 0 ইনটু J, যে করে পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর অভিকর্ষ ত্বরণ শূন্য, আর অভিকর্ষ ত্বরণ যদি এটাই পর্যন্ত আসবে, ওজন বলে, আমরা ওজন কি জানি mg, w প্রাইম পৃথিবীর কেন্দ্রে ওজন m যাই হোক g প্রাইমের মান কত, এটা ওজন হচ্ছে আমরা এটা প্রায় তাই দুই মাসে g প্রাইম আর কি এটা আর না পুরোটা বস্তুটা এখান থেকে এখানে নিয়ে আসতো, তাহলে এই গভীরতাও কত, এটা সমান না? এবার তো অঙ্ক লেখো, লেখো হচ্ছে একজন খনি শ্রমিক, তাদের লেখো দেখো একজন খনি শ্রমিক, এবার সাথে সাথে লিখো একজন খনি শ্রমিক যে খনিতে কাজ করে, খনি শ্রমিক কাজ করার সময় না না এটা তো জাস্ট এটা আগে ছিল, কেন্দ্রে আনলে শূন্য হবে, এটা শূন্য হবে, ওটা তো আগেরটা চিত্র, এখনটা কোনো চিত্রই আর নেই, যদিও বাস্তবে সম্ভব না কেন্দ্রে নেওয়া, হ্যাঁ কেন্দ্রে আগুন। একজন খনি শ্রমিক খনিতে কাজ করার সময় তার ওজন 1/8 অনুভব করেন, তার ওজন 1/8 অনুভব করেন, তার ওজন 1/8 অনুভব করেন। খনির গভীরতা নির্ণয় করুন, অনুভব করেন ওজন। একজন খনি শ্রমিক খনিতে কাজ করার সময় তার ওজন 1/8 অনুভব করেন, খনির গভীরতা নির্ণয় করেন। এখন ওজন 8/1 অনুভব করা মানে কি, অভিকর্ষ ত্বরণ কি হচ্ছে 8/1, একই কথা না? এটার নিচে আগে লিখি আমরা, দেখো হচ্ছে ওজন 1/8 অনুভব, ওজন 1/8 হওয়ায়, ওজন 1/8 হওয়ায় অভিকর্ষ ত্বরণ, ওজন 1/8 হওয়ায় অভিকর্ষ ত্বরণ 1/8 হবে, অভিকর্ষ ত্বরণ 1/8 হবে। দেখছি আমরা অভিকর্ষ ত্বরণ 1/8 হবে। ঘরে নির্ণেয় গভীরতা ইজ ইকুয়াল টু h, ঘরে নির্ণেয় গভীরতা ইজ ইকুয়াল টু h। প্রশ্ন মতে g প্রাইম ইজ ইকুয়াল টু কত, g এর 1/8। মাইনাস টাইনাস কেন দেয়নি, হ্রাস পাইছে বা কিছু বলছে, বলছে 8/1 হবে। ওজন বলছে, আমরা ওজনের পরিবর্তে কি লিখছি, অভিকর্ষ ত্বরণ লিখছি, বুঝছি কেন, বুঝছো? বা g
জি প্রাইম ইজ ইকুয়াল টু 1/8 যদি ভাগ দিয়ে হলো তো কত আসে? একটা 8 দিয়ে ভাগ দিলে 125 গুণ হয়। দেখো তো দশমিক আনলে তুমি চাইলে ওরকম রাখতে পারতো। এটা তো আছে। আমরা জানি জি প্রাইম ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর ইনটু জি, বা 0.125 জি ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর ইনটু জি। জি কাটাকাটি যায়, এইচ বাই আর ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.125, বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে আসে 0.875 ইনটু আর। অতএব এইচ ইজ ইকুয়াল টু আর এর মান দিয়ে গুণ করো, দেখো কত আসে। আর এর মান দিয়ে এটা গুণ করো। বুঝছি আমরা কি করছে? ফাতেমা বুঝছো কত আসে? দেখো দেখছো কত আসছে এস এর মান? বের করো না, কত আসছে এস এর মান? সাইন্টিফিক নাও ইএনজি চাপ দাও, শিখে দিলাম না? 5.57 ইনটু 10 টু দি পাওয়ার 6। আর এর মান তো মুখস্থ বসাবা, ওই যে আর লিখে দিয়েছিলাম না? দেখো কত বলছিলাম? 5.57 ইনটু 10 টু দি পাওয়ার 6 এত মিটার। এগুলো সব কাল্পনিক মান, এই মান অর্জন সম্ভবই না। এটা হচ্ছে অ্যান্সার। এটা সিকিউ লেখো, লেখো আগে। ওই যে তোমরা তো চা খাবা না, চিপস আনতে পাঠাইছে, আগে নিয়ে আসো, এরপরে আলাদা করো কত আগে আসে। লেখতে আসলে লেটে ছুটি পাবে। লেখো, আমরা লিখি সিকিউ লেখো। ভূপৃষ্ঠ থেকে এক খণ্ড পাথরকে খনির ভিতরে নেওয়া হলো। ভূপৃষ্ঠ থেকে এক খণ্ড পাথরকে খনির ভিতরে নেওয়া হলো। ভূপৃষ্ঠ থেকে এক খণ্ড পাথরকে খনির ভিতরে নেওয়া হলো। বুঝছো? খনির ভিতরে এর ওজন পরিমাপ করে দেখা গেল, খনির ভিতরে এর ওজন পরিমাপ করে দেখা গেল, খনির ভিতরে এর ওজন পরিমাপ করে দেখা গেল ভূপৃষ্ঠের তুলনায় ওজন হ্রাস পায়। ভূপৃষ্ঠের তুলনায় ওজন কমে গেছে বলে ওজন পরিমাপ করে দেখা গেল ভূপৃষ্ঠের তুলনায় ওজন কমে গেছে। করে দেখা গেল ভূপৃষ্ঠের তুলনায় ওজন কমে গেছে। ভূপৃষ্ঠের তুলনায় ওজন কমে গেছে। নাম্বার, পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরতায় অভিকর্ষ স্তরণ, পৃথিবীর অভিকর্ষ স্তরণের অর্ধেক হবে।
অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের অর্ধেক হবে। কত গভীরতায় অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের অর্ধেক হবে। অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের অর্ধেক হবে। নাম্বার উদ্দীপকের বস্তুটির ওজন যে গভীরতায় অর্ধেক হয়। উদ্দীপকের বস্তুটির ওজন যে গভীরতায় অর্ধেক হয় ভূপৃষ্ঠ হতে ওই উচ্চতায় ভূপৃষ্ঠ হতে ওই উচ্চতায় ওজন অর্ধেক হবে কিনা গাণিতিক ভাবে দেখো। ভূপৃষ্ঠ হতে ওই উচ্চতায় ওজন অর্ধেক হবে কিনা গাণিতিক ভাবে দেখো। আরেকটা অঙ্ক লেখো সিকিউ। पाँच 5000 किलोमीटर लेके O A B C O A is equal to A B is equal to B C উঠাও উদ্দীপক পৃথিবীর ভর m সমান 4 into 10 to the power 23 কেজি পৃথিবীর ভর। তো এটা হচ্ছে উদ্দীপক। এটা কি পৃথিবী আমরা জানি না, কেমনে বুঝবো আমরা পৃথিবী? অন্য কোনো গ্রহ তো হইতে পারে, কোনো জায়গায় বলে নাই কেন, ভরও তো মিলে না। পৃথিবীর ভর কত 6 into 10 to the 24, ভর আলাদা না, ব্যাসার্ধও তো আলাদা। তার মানে এটা যদি পৃথিবী ওরা বলে দেয় তাহলে পৃথিবী, আর তা হলে দরকার নাই তো, আমাদের ভর ব্যাসার্ধটা দিয়ে দিচ্ছে, এই কারণেই দিয়ে দিচ্ছে। অন্য পৃথিবী যদি হইতো তাহলে কিন্তু না দিলেও সমস্যা ছিল না, মুখস্থ বসে না, বুঝছো? উঠাও এর আগের সিকিউ এই সিকিউ সেম দেখো, এবং বুঝাই দিলে দুইটাই পারবে। আগে লেখো গ নম্বরে বি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। বি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। লেখা হচ্ছে এ বিন্দুতে একটি বস্তুর ওজন যা হবে, এ বিন্দুতে একটি বস্তুর ওজন যা হবে সি বিন্দুতে ওই বস্তুর ওজন একই হবে কিনা। সি বিন্দুতে ওই বস্তুর ওজন একই হবে কিনা। সি বিন্দুতে ওই বস্তুর ওজন একই হবে কিনা। এটা কিন্তু খ নম্বর, এটা গ, এটা গ, এর থেকে শুরু। ওই বস্তুর ওজন একই হবে মানে কি দেখো, এই গ নম্বর তো সহজ, এটা কি ব্যাসার্ধ না, আর এর মান, তাহলে এই যে গ হচ্ছে এই জিএম বাই কে আর স্কয়ার, কারণ এই বিন্দুতে বের করতে বিতে অভিকর্ষ ত্বরণ পৃষ্ঠে বসাই দিলে অঙ্ক শেষ। আর ঘয়ে হচ্ছে কি করতে বলছে দেখো, এই এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ আর সি বিন্দুতে বের করবা। সাধারণত বলছে কার ওজন সমান হবে কিনা, অভিকর্ষ ত্বরণ সমান হলে ওজন সমান হবে, অভিকর্ষ ত্বরণ সমান না হলে কি হবে না, ওজন সমান হবে না। এইখানে এটা হচ্ছে খনিতে, এটা হচ্ছে উচ্চতায়, দুইটার এইচ এর মান তো সেম। কেন সেম? এই যে বলে দিচ্ছে দেখো, এই এ বি আর বিসি কি সমান, তো এটা যদি এইচ হয় এটাও কি এইচ সমান। এখন এই সমানটা কত? এখন এই সমানটা হচ্ছে আমাদের টোটাল আর এর যে মান আছে তার অর্ধেক। কেন?
পুরোটা ব্যাসার্ধ আর তুমি যদি বলো একটুক আর একটুক সমান, তার মানে এই কি তাহলে মধ্যবিন্দুটা? বুঝছি আমরা? একটা রেখার যদি আমরা বলি এই পার্ট আর এই পার্ট সমান, তার মানে এই বিন্দুটা কি পুরোটার কি বিন্দু? মধ্যবিন্দু। তার মানে এতটুক কি r/2 আর একটুক কি r/2। এই অংশের জন্য অভিকর্ষ ত্বরণ যখন বের করবা, খেয়াল করো, ধরো g প্রাইম ইজ ইকুয়াল টু r² / r+h² ইনটু কি মান বসাই দিয়ে g প্রাইম বের করো। বলতে পারো স্যার কিভাবে? x এর পরিবর্তে কত বসাবো তুমি? r/2 বসাবা, r এর মান তো আছেই, বসাই দিয়ে g প্রাইম বের করবে। আর যখন এই খনিকটা বের করবে এই অংশেরটা, তখন লিখলা g ডাবল প্রাইম 1 - h/r ইনটু কি ওইটা g প্রাইম লিখছে, ওইটা g ডাবল প্রাইম লিখছি। কারণ দুইটাই যদি g প্রাইম দিয়ে আমরা তো পার্থক্য বুঝবো না। আর এর h এর পরিবর্তে কি বসাবো? r/2 বসাই দিয়ে এটা বের করবা, দেখো দুটো g সমান। সমান কখনোই হবে না। যদি সমান হয় তাহলে আমরা কি বলবো? অভিকর্ষ ত্বরণ সমান, অর্থাৎ ওজন সমান হবে। আর ভিন্ন হলে সমান হবে না। বুঝছি আমরা এটা? এইটারই কিন্তু এর আগে যে সিকিউটা দিছি সেম এইটাই, ওইখানে বাংলা লিখে দিছি, এখানে চিত্র লিখে দিছি। তো তুমি এটা হচ্ছে এই সিকিউর, এটা ঘ নাম্বার, এমনি দরকার লিখে রাখো। আর এটা হচ্ছে ঘ নাম্বারে ঠিক যেমন আছে এমনি তুমি ঘ নাম্বারকে উঠে রাখো, বাসা যা করতে সুবিধা হয়। উদ্দীপকের মধ্যেই লিখে ফেলছো, ওরা অঙ্কগুলোর সাথে বুঝবো না কোনটা উদ্দীপক আর কোনটা কি। এরপর হেডলাইন দিয়ে রাখবো ঘর্ষণ বল। ভালো বড় তো আজকেরটা কম বলো, আজকেরটা কোনটা? কালকে যেটা আসবে ওটা বেশি ভালো। বেশি ভালোটাই পাঠাই দেবো। কালকে পাঠাবো। বলো।